আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী সংহিতা ভৌমিক। শুধুমাত্র চিত্রশিল্পী তার একমাত্র পরিচয় নয়, তার সাথে মনের ডাক্তারও বটে। আমরা জেনে নেব অনেক প্রশ্নের উত্তর। তার মধ্যে প্রথমটি হলো, আঁকার হাতে খড়ি কত বছর বয়স থেকে? সে তো আর মনে নেই, তখন খুব ছোট ছিলাম, ছোট থেকেই আঁকতাম। তবে আমি যখন বেথুন স্কুলে পড়তাম তখন আমাদের যিনি আর্ট টিচার ছিলেন জয়ন্তীদি, তিনি কিন্তু কেমন করে আবিষ্কার করেছিলেন আমি আঁকতে পারি, সেজন্য আমাকে নিয়ে নিয়ে উনি আলাদা করে ছবি আঁকাতেন। তারপরে আস্তে আস্তে শুরু হয়ে গেল। এই যে আপনি বললেন যে হঠাৎ করেই শুরু, এটা গ্রুম আপ করতে কোনো প্রথাগত প্রশিক্ষণের সাহায্য নিয়েছিলেন কি? না, আমাদের বাঙালি পরিবারে শুধু ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও এটাই একটা আমাদের মুখ্য থাকে। ছবি আঁকো এটা কেউ বাবা মা আমাদের বলতো না, হয় ডাক্তার হও না ইঞ্জিনিয়ার হও। ছবি আঁকাটা ভালোবাসতাম এবং ছবি আঁকাটা চলছিল পাশাপাশি। কিন্তু এখন যখন সবকিছু থিতিয়ে পড়েছে, তখন ছবি আঁকাটা আমার আস্তে আস্তে ফ্লাওয়ারিশ করছে, বেরিয়ে আসছে আস্তে আস্তে। ভালো লাগছে, অনেক সময় পাচ্ছি, করছি এখন। আপনার ছবি আঁকার মাধ্যমটা যদি বলেন। আমি অ্যাকচুয়ালি কোনোদিনও না পেন্সিল ইরেজার ব্যবহার করিনি কোনোদিনও। আমি অয়েলের কাজ করেছি, কিন্তু সব কাজই করেছি, কিন্তু এখন অ্যাক্রিলিকের উপরে আমার খুব ভালো লাগছে কাজ করতে। অ্যাক্রিলিক কখনো করছি ক্যানভাসে, কখনো করছি পেপারে। আচ্ছা, এই যে ছবিগুলো যখন আমরা দেখছি আপনার, অন্যান্য ছবির থেকে কিন্তু একটু আলাদা রকমের, এই রকম বিশেষত্ব কিভাবে? না, আমার ক্যানভাসে আমি তো স্প্যাচুলাটা বেশি ইউজ করি, সেজন্য একটু অন্যরকম মনে হচ্ছে এটা 3D এফেক্ট আছে। ছবির থেকে ছবিটা ক্যানভাস থেকে ছবিটা একটু এগিয়ে আসছে, ঝর্ণা থেকে জলটা পড়ছে সেই ফিলিংসটা আসছে। এটা তো অনেকে করে, কিন্তু আমি ভালোবাসি। গাছের পাতাটা মনে হবে যেন একটু আমি টাচ করি। কিন্তু আমি যখন পেপারে কাজ করছি, পেপারের কাজটা একটু অন্য ধরনের। পেপারের কাজটা হচ্ছে আমি 300 বা 400 GSM পেপার নিয়ে সেটাকে আগে কালার করে, তারপরে যে পেপারটা যখন শুকিয়ে আমার কাছে আসে ভেজানোর পরে, তখন আমি ছবির পেপারের মধ্যে কর্নার টু কর্নার আমি অনেক ছবি দেখতে পাই। অনেক ছবি কথা বলছে, ঘুরছে ফিরছে। আমি তখন সেগুলো একটা পেন দিয়ে ওটাকে শুধু আউটলাইন করে দিই, ছবিটা গল্পটা বাইরে চলে আসে। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাথে ফটোগ্রাফার এবং পেইন্টার, কোনটা আপনাকে সবথেকে বেশি আকর্ষণ করে? তো ছবি আঁকাটাও সবচাইতে ভালো লাগে, কিন্তু আমি যখন ফটো তুলি তখনও সেটাও খুব ভালো লাগে। কোনোটা বেশি কোনোটা কম এটা বললে ঠিক হবে না। তবে হ্যাঁ, ছবি আঁকার মধ্যে না একটা অদ্ভুত যখন ছবিটা শেষ হয়ে গেল তখন একটা ভীষণ রিল্যাক্স ফিল করি। আর যতক্ষণ না ছবিটা হচ্ছে শেষ, ততক্ষণ মনে হচ্ছে আমাকে ঘুমোতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, কোথাও যাচ্ছি গিয়ে শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে কখন গিয়ে ছবিটাতে আমি বসবো। রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি একদম চেষ্টা করছি ছবিটাকে বেরোতে, ক্যানভাস বা যাই হোক। যখন কমপ্লিট হয়ে যায় তখন মনে হয় ভীষণ রিল্যাক্স, তারপর আরাম ঘুম। একটা ছবি আঁকার ক্ষেত্রে আপনাকে কোন বিষয়টা সব থেকে বেশি টানে? আমি সাধারণত প্রকৃতিকে বেছে নিয়েছি। প্রকৃতির গাছপালা, নদী, ঝর্ণা, প্রজাপতি, এগুলো আমার বিষয়ে থাকে। কিন্তু আমি যখন পেপারে কাজ করছি, কিন্তু সেইগুলো সবসময় থাকে না, কেননা আমি যখন পেপারে নিয়ে বসছি তখন দেখছি এর মধ্যে অনেক স্টোরি ঘুরছে। আমি আগে শুধু গাছপালা, নদী, ঝর্ণা এগুলো নিয়ে আঁকতাম, কিন্তু পেপার ওয়ার্ক করতে গিয়ে দেখছি তার মধ্যে এত মানুষ ঘুরছে। তাই আমি একটু আগে আমাকে সবাই বলতো, তুমি কেন মানুষের ছবি আঁকো না, তুমি শুধু নদী আঁকছো, ঝর্ণা আঁকছো, মানুষ কোথায় তোমার? বলছি এটাই ভাল লাগে, এটাই আঁকছি। কিন্তু আমি যখন পেপার ওয়ার্ক করতে শুরু করলাম তখন এত মানুষ বেরিয়ে আসছে, তার মধ্যে কনভারসেশন আসছে, কেউ কারোর সাথে ঝগড়া করছে, কেউ একটু ক্লোজ, এরকম বিভিন্ন মাছ খেলা করছে, একটা গাছ মানুষ হয়ে যাচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে, পাখিরা সেরে আছে, গাছটা তখন পাখির সাথে কথা বলছে, এরকম বিভিন্ন বিভিন্ন চরিত্রগুলো বেরিয়ে আসে। সেজন্য আমি বলবো আমার যাই হোক থিম কিন্তু আমার সেই প্রকৃতি। বৃষ্টি হোক, ঝড়ই হোক, ফুল ফুটুক, প্রজাপতি ঘুরুক, প্রকৃতি আমার কাছে মেন থিম। আচ্ছা,
একজন ফটোগ্রাফার হিসেবে আপনি যখন একটা প্রকৃতির ছবি তুলছেন, সেটাকে যখন মুহূর্তবন্দি করছেন, আর একজন পেইন্টার হিসেবে আপনি যখন প্রকৃতিটাকে যখন আপনি মুহূর্তবন্দি করছেন একটা আঁকার খাতায়, তো সেক্ষেত্রে মানে এই দুটোর ভেতরে মানে আমাদের পেইন্টার হিসেবে তো আপনার কাছে তো এই ছবিটা তো আসলে সেভাবে এক্সিস্ট করছে না, আপনি সেটা মন থেকে আঁকছেন, সেইটা কিভাবে হচ্ছে? অ্যাকচুয়ালি আমি যখন ছবি আঁকি আমি একটা চার দেওয়ালের মানে আবদ্ধের মধ্যে আঁকছি, কিন্তু আমি জানি না, আমার মনে আছে আমি রামকৃষ্ণ মিশনে যখন আমি শো করেছিলাম, তো আমি একটা ছবি এঁকেছিলাম, একটা ঝর্ণা পড়ছে, কিন্তু তারটা একটা ফ্ল্যাট লেভেল থেকে ঝর্ণাটা পড়ছে। তা মহারাজা বললো, আপনি কি এখানে গেছেন? তো আমি বললাম, না আমি এখানে যাইনি। তখন বল, তাহলে আপনি আঁকলেন কি করে এটা? আমি বলছি, আমি জানি না, আমি এটাই এঁকেছি। তখন মহারাজা তখন যারা ছিলেন তাদেরকে বললেন, এটা হচ্ছে নর্মদা নদীর উৎপত্তিস্থল, এখানে আমি খালি পায়ে হেঁটেছি এবং এই নদীতে চান করেছি। তখন আমি ভাবলাম, মানে আমি যে ছবিগুলো আঁকি, এটা আমি খুব ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঘুরতে ভালোবাসি, কিন্তু ছবিগুলো পৃথিবীর কোনো না কোনো জায়গায় আছে। আমার বাড়ি আছে সুইজারল্যান্ডে, তো আমার দাদা বললো, তুই তো এখনো জুরা পাহাড় দেখিসনি, তুই জুরা পাহাড় আঁকলি কি করে? জানি না, কিন্তু আমার ছবির মধ্যে না একটা মানে পৃথিবীর কোনো না কোনো জায়গার সাথে সেটা আছে, মানে জানি না কেমন করে হয়। কিন্তু আমি যখন ফটো তুলি, আমি ফটোগুলো সেইভাবে তুলি, যেমন আমি একবার গিয়েছিলাম চা বাগানে, আমি তুলেছি ওই মাথায় করে যারা নিয়ে আসছে সব লাইন করে ওজন করছে, হিসাব করছে, ওর মধ্যে আমি একটা বেশ ছন্দ পেয়েছিলাম। মানে এটা তো মানে আমরা কলকাতা শহরের লোক বা দিল্লির লোকেরা এইগুলো খুব মানে মিল পাই না আমাদের রোজকার জীবনের সাথে, সেজন্য আমি বলছি এটা তুলবো। তারপরে আবার যখন মানে গেছিলাম জেনিভাতে, ওখানে স্যাসফ্রি বলে একটা জায়গা আছে, আমি রোপওয়ে করে উঠছি, তখন আমি গেছিলাম সামারের সময়, তখন আমি ওটা ভিডিও করছি, দেখছি পাহাড়ে যে বরফ পড়েছে, বরফগুলো ওরা কাপড় দিয়ে ঢেকে রেখেছে যেন গলে না যায়। এটা আমার কাছে খুব মানে একটা লেগেছে, তখন আমি সেটা করলাম। কিন্তু পাশে যে মাটিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, আমার কাছে যেগুলো খুব ইন্টারেস্টিং লাগে না, মানে সাধারণ মানুষের কাছে ওটা পৌঁছে দিতে পারলে আমার মনে হয় খুব, আমিও তো দেখলাম, আরও দেখুক লোকে। কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু চাই না, আমি একটু মানুষকে চাই শান্তি দিতে। মানে সবার পক্ষে সম্ভব হয় না আমার সুইজারল্যান্ড ঘোরার, আমি অনেকদিন জার্মানিতে ঘুরে ঘুরে এলাম, তখন আমি বলছি ওরা দেখুক আমার ছবিগুলো। আমি ওই পাহাড়ের বরফ দেখছি, বরফ পড়া দেখছি, এইগুলো যেন সবাই দেখতে পায়। আমার ভিডিওগুলো আমি ওরকম করেই করি, আর ওখানকার জামা কাপড়, লোকের কথাবার্তা, এগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং, ওগুলোও আমি চেষ্টা করি ক্যামেরা বন্দি করতে। অসাধারণ, অনবদ্য, মানে একজন শিল্পী পারেন এইভাবে নিজের মনের ভাবকে ফুটিয়ে তুলতে। আমরা পরের প্রশ্নতে যাব যে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অর্থাৎ আমরা ধরতে পারি যে মনের ডাক্তার, এই মন বা এই সাইকোলজি বিষয়টা আপনার ছবিকে কতটা প্রভাবিত করে? আমি একটু মানে সফট হার্টেড। আমি বাচ্চাদের, যে সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে কিন্তু পরীক্ষার সময় ব্ল্যাঙ্ক পেপার দিয়ে চলে আসছে, বা লিখতে গিয়েও লিখতে পারছে না, বা ক্যান্সারের পেশেন্ট যারা কদিন পরে তারা মারা যাবে, তারপর যারা ড্রাগ নিচ্ছে, বা এই যে করোনা হয়ে গেল, করোনাতে মানে যারা আফটার করোনায় বেঁচে উঠেছে, তাদের মানে খুব মানে একটা মনের মধ্যে একটা ভয় থাকে যে আমার একটা শরীরের অঙ্গ ড্যামেজ হয়ে গেছে, একটা ডিপ্রেশন আসে। এই সমস্ত প্রত্যেকটা পেশেন্ট আমি দেখি বলতে কি, আমি চেষ্টা করি, আমি দুটো পেশেন্ট দেখলেও পেশেন্ট দুটোকে আমি পুরোপুরি সুস্থ করতে পারি। আমার দরজার বাড়ি লাইন দিয়ে বসে থাকলো লোক, আমি চাই না, আমি একজনকে দেখবো এবং একজনকে আমি কেয়ার করবো, সেই সুইসাইডাল টেন্ডেন্সি থাকুক যাই হোক, আমি ওইভাবেই করি। মানে আমি না কোনো, ধরুন আমি কোনো চেম্বারে বসে করি না, আমি কফি খেতে খেতে কোনো একটা জায়গায় কফি সেন্টারে বসে খেয়ে তখন গল্প করে, মানে তার মনের যেটা মানে অরিজিনাল, তার মানে কোন জায়গা থেকে তার প্রথম শুরু হয়েছিল অসুখটা, বা কোনো পেশেন্ট যখন দেখছি ক্যান্সারের পেশেন্ট, তাকে ওই এনভায়রনমেন্ট থেকে বার করে নিয়ে আসি, একটা একদম বাগানের মধ্যে বসে গল্প করতে করতে কীরকম তার ফিলিংস হচ্ছে, জানি সে চলে যাবে, তার অনেক কিছু মানে আরও যে কটা দিন তুমি বেঁচে আছো আরও ভালো করে বাঁচো, চেষ্টা করে একটু রিলিফ দিতে। আপনি বললেন যে মানুষের মন বহুমাত্রিক,
আমরা জানি যে প্রকৃতিও বহুমাত্রিক। এই যে নানা ধরনের যে লেয়ারগুলো, এই মনের যে লেয়ারগুলো, এটা কি কোনোভাবে আপনার ছবিকে প্রভাবিত করছে? তা তো করেই। কেননা আমি ধরুন রাত্রিবেলাটা ছবি আঁকলাম, সকালবেলা উঠে আগে দেখবো ছবিটা কিরকম হলো, কালকে রাত্রিবেলা যেটা দেখেছিলাম তখন সকালবেলা দেখবো না একটু চেঞ্জ, সকালবেলার আলোতে তখন আরেকটা চেঞ্জ এসে যাবে। তারপরে একটা ছবি করতে করতে 7 দিনের পরে একটু একটু সকালে বিকালে করতে ছবিটা তো চেঞ্জ তো হবে, লেয়ারের পরে লেয়ার তো আসে। আর মানুষের ব্যাপারটা কি জানেন তো, মানুষ যখন কথা বলে না, মানে তাকে কথা বলার সুযোগ দিতে হয় আমাদের। কথা বলতে যখন আজকের তারিখ থেকে আস্তে আস্তে সে ব্যাকে যাবে, আস্তে আস্তে তার মানে কলেজ লাইফ, তারপরে স্কুল লাইফ, ছোটবেলা, মানে কোন জায়গাটা ফিক্সেশন হয়েছে আমাদের ধরতে হয়। ছোটবেলায় একটা স্কুল বাসে কোনো একটা ইনসিডেন্ট, তার থেকে আজকে বড় বয়সে তার একটা অসুখ করেছে। কথা বলতে আমরা মানে যেতে হয় সেইখানে। অনেকটা সেম কোশ্চেন যেটা করেছেন, অনেকটা সেম, ঠিকই আপনি ধরেছেন। এই যে আমরা এখন জানতে পারছি যে ডিজিটাল মাধ্যম বা এআই, এটা তো একটা খুব বড় অংশ ব্যবহার করছেন যারা চিত্রশিল্পী, এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, যারা সত্যিকারের চিত্রশিল্পী তারা মানে মনে হয় না এই মাধ্যমটা ব্যবহার করে, কেননা তারা ক্যানভাসে নিজে হাতে ছবি এঁকে অনেক বেশি মানে নিজেকে প্রকাশ করেন। আর যারা ডিজিটাল করেন তারা জানি না, আমি তাদের সাপোর্ট করি না, একদমই সাপোর্ট করি না। কেননা তারা আমাদের এই জিনিসটাকে মানে ভেঙে দিচ্ছে, আমাদের চিন্তা ভাবনাগুলো ভেঙে নিয়ে একটার সাথে একটা, আমি চাই না সেটা হোক। আচ্ছা, আপনি বললেন যে আপনি আপনার এই ছবিগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাদেরকে শান্তি দিতে চান, বা তাদের যে না পাওয়াগুলো রয়েছে বা না দেখাগুলো রয়েছে সেটা আপনার ছবির মাধ্যমে যেন সার্থক হয়। তো আপনি এক্সিবিশন করেন, এখনো অবধি কতগুলো এক্সিবিশন হয়েছে? এটা আমার যেটা মানে আগামীকাল শেষ হলো একাডেমি অফ ফাইন আর্টসে, এটা আমার ছিল 18তম। আচ্ছা, আর আমি নিজে সোলো করেছি 8টা, আর বাকিগুলো দুটো করেছি। আচ্ছা, বিদেশের ক্ষেত্রে? বিদেশে যাওয়ার ইচ্ছে আছে, সেরকম অনেক সুযোগ পেলে নিশ্চয়ই যাব। এক্সিবিশনে কেমন সাড়া আসছে? খুব ভালো। যারা একবার আমার ছবি দেখেছে তারা বারবার মানে যখনই আমার এক্সিবিশন হয় তারা আসে এবং তারা দেখতে চায় নতুন কিছু, ভালো লাগে খুব। এই যে এক্সিবিশনগুলো হচ্ছে, মানুষ নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছে, এই প্রতিক্রিয়াটা কি কোনোভাবে আপনার পরের ছবিটার উপর প্রভাব ফেলে, নাকি আপনার যেটা আঁকতে ইচ্ছে করছে, মন করছে, আপনি সেটাই আঁকেন? একদম, আমার কারোর কথায় মানে যদি আমাকে কেউ খারাপ বলে যে আমি থেমে যাবো, নট দ্যাট। আমি আমার ভিতর থেকে যেটা আমাকে ভীষণ নাড়া দেয় সেটা যতক্ষণ না আমি এক্সপ্রেস করছি আমার ক্যানভাসে, ততক্ষণ আমার শান্তি নেই, করবোই আমি। তবে হ্যাঁ, এখানে মানে একটা গ্যালারি বুক করতে গেলে অনেকদিন ওয়েট করতে হয়, যেমন জাহাঙ্গীর আর্ট গ্যালারি 5 বছরের ওয়েটিং চলছে, বা আমাদের এই একাডেমিতে আমি 1 বছর ওয়েট করে পেয়েছি। অপেক্ষা করতে হয়, ভালো জায়গায় করতে গেলে অপেক্ষা, ততদিন তুমি ধৈর্য ধরে থাকো, ছবি এঁকে যাও। ইদানিং আর্ট থেরাপি বলে একটি বিষয় উঠে আসছে, আপনি কিন্তু দুটো বিষয়ের মধ্যেই রয়েছেন, এই দুটো মেলবন্ধনের কোনো চিন্তা আপনার আছে কিনা? হ্যাঁ, আমাকে সুযোগ দিলে তো নিশ্চয়ই করবো, কেননা আমি চাই যেগুলো মানে নিউ বর্ন বেবিদের যেখানে হয়, জন্ম হয়, যেমন Cloud9 বা এরকম সংস্থাগুলো রয়েছে, সেখানে যদি খুব সুন্দর সুন্দর ছবি রাখা যায়, নট অনলি বাচ্চাদের, বাচ্চা বড় বা বিভিন্ন রকম, এই যে বললাম ক্যান্সার, সমস্ত হসপিটালে যদি খুব সুন্দর সুন্দর পেন্টিং থাকে না, মানে একটা চেম্বার থেকে বেরিয়ে, ওপিডিতে চেম্বার থেকে বেরিয়ে তুমি দেখছো একটা পেন্টিং, বা অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে ডাক্তারের সামনে, ডাক্তারের জন্য বসে আছো তুমি, তখন যদি একটা ভালো পেন্টিং দেখো না, মনটা না মানে খুব একটা অন্যরকম ভালো লাগা একটা থাকে। অসুস্থতা, আমার শরীরে একটা জ্বর, অসুখ, এই জিনিসটা কিন্তু থাকে না। আমি চাই মানে আমার ছবিগুলো মানুষ দেখুক, দেখে মনে একটা শান্তি পাক, এমন শান্তি পাক যেন তার শরীরের যে নিজস্ব কষ্টটা সে যেন অনেকটা ভুলে যায়। যদি আমার ছবিগুলো আপনি খুব মন দিয়ে দেখেন, দেখবেন খুব মানে আমি কোথাও কালো রং ইউজ করি না, আমার সমস্ত ব্রাইট এবং নেচারের সমস্ত রং দিয়ে আমার ছবিগুলো সাজানো থাকে।
চাই যে এই ছবিগুলো খুব বড় বড় হাসপাতালের করিডোর, এমন কোনায় কোনায় যেখানে সবাই দেখুক, দেখে মানে নিজেদের কষ্টটা ভুলে যাক, খুব একটা শান্তি পাক। এটা আমি খুব চাই। যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি নিশ্চয়ই করবো এরকম কাজ। আপনি যখন কোনো একটা ছবি আঁকছেন তখন তার জন্য বাইরেরও সন্ধান করতে হয়, তো এই বাইরের অনুসন্ধান করতে গিয়ে কোনোভাবে আপনার যে স্বতঃস্ফূর্তভাবে যে ছবি আঁকা, এইটা কি কোনোভাবে হ্যাম্পার হয়? বা আমরা না মানে একজন বড় আর্টিস্ট আমাকে বলেছিল, প্রত্যেকটা যে ছবি তুমি আঁকছো না, এর একটা বায়ার পৃথিবীর কোনো না কোনো জায়গায় আছে। শুনে কি মানে একটা মনের মধ্যে একটা প্লেজার আসে, এই ছবিটা তো ওনার কাছেই যাবে। কিন্তু খোঁজাটা হচ্ছে আসল ব্যাপার। এই যে আমি এক্সিবিশন করি, লোক আসে, সেই বায়ারটা কি এলো? আসল কথা কি, আমরা যে ছবি আঁকছি, ছবি আঁকতে আঁকতে ঘর ভর্তি হয়ে যাচ্ছে, তারপরে যদি ছবিটা যখন আমি প্লেস করছি এখানে এক্সিবিশনে, তখন লোকে জিজ্ঞাসা করছে কত দাম, দাম শুনেই অর্ধেক লোকই চলে যায়। সেই জন্য আমি মানে এমন একটা বাজেটের মধ্যে আমার নিজের মানে ক্যানভাসগুলোর মানে দামটা রাখি যেন প্রত্যেকটা ঘরে একটা করে সবাই নিতে পারে। আমি খুব কম দামে রাখি, সবাই নিক, প্রত্যেকের ঘরে। আমি পপুলারিটি চাই, আমি চাই না আমার টাকার দিকটা আমি তাকাই না। কিন্তু আমি দেখেছি মানে আমার সব যদি সেল হয়ে গেল, কিন্তু একজনের একটা সেল হলেই সেম প্রাইস চলে গেল, মানে 1 কোটিতে একটা ছবি বিক্রি হলো, বা আমার মানে সারা জীবনেও বোধহয় অত হবে না। কিন্তু আমার টার্গেটটা কিন্তু অন্য। আমি চাই একজনই কিনুক, ভালোবেসে একটা ছোট্ট জায়গায় বাড়িতে আলোর নিচে সুন্দর করে যত্ন করে রাখুক। কেননা প্রত্যেকটা মানে ক্যানভাস বা পেন্টিং হচ্ছে আমার একটা সন্তানের মতো। যার বাড়িতে যাচ্ছে তাকে যেন সেখানে একটু যত্ন করে রাখা হয়। আর বায়ার খোঁজা সত্যি খুব মুশকিল, কেননা যারা যে মানে ছবির বায়ার, ধরুন আজকে বোধহয় আপনার ছবি কেউ কেনে, তারা প্রত্যেকবার আপনার ছবি কিনে যাচ্ছে, বাকিদের দিকে আর তাকাচ্ছে না। নাম বলবো না কারোর, কিন্তু আমি চাই মানে সবার মানে নতুন নতুন প্রজন্মে অনেকে অনেক ভালো ছবি আঁকছে, সবাইকে যদি মানে একটুখানি সবাই যদি কেনে, তাহলে তারাও একটু উপরে আসতে পারে। যে ফেমাস হয়ে গেছে সে তো হয়েই গেছে, কিন্তু যারা আসছে তাদের মধ্যে অনেক ভালো ভালো ছবি আসছে। মানে যারা কিনছে তারা যদি একটু সব দিকে মানে দেখে কেনে, হতে পারে বাজারে তার তেমন নাম নেই, কিন্তু ভবিষ্যতে হতে পারে। একবার কোনো বায়ারকে মানে একটু তুলে দেওয়া উচিত, তারপরে সে আস্তে 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 ফেমাস হয়ে যাবে। মানে এটা না আগে কিরকম হতো যে আমরা যখন শেয়ার মার্কেটের মতন মানে আগে শেয়ারগুলো তুলে নিলাম, কিছুদিন পরে সেটা বিক্রি করলাম বেশি দামে। আজকে কিনলাম 500 টাকায়, তারপরে 1000 টাকায় বিক্রি করলাম। এটাই এখনো হয়। মানে আমার কাছ থেকে নিয়ে গেল 25,000-এ, গিয়ে 50-এ বিক্রি করলো। এটাও আর্ট মার্কেটে চলে। সত্যি। আমাদের যে শেষ প্রশ্নটি সেটা হচ্ছে যে এই যে যারা নবপ্রজন্মে যারা চিত্রশিল্পী হতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আমার একটু বলার আছে তাদের, তোমরা না মানে যারা নতুন ছবি আঁকছো তারা না দেখে দেখে এঁকো না, মনের ভেতর থেকে যেগুলো বেরিয়ে আসছে বা সেইগুলোকে খোঁজার চেষ্টা করো। মানে মোবাইল থেকে একজনের হাত, একজনের চোখ, একজনের ঠোঁট, একটা ফুল, এগুলো বসিয়ে একটা যে ছবি আঁকে না, এগুলো হতে পারে যে গুগল থেকে সার্চ করে একটা দেখলো দুজন দোলনায় বিকেলবেলায় ঝুলছে, ওটাই এঁকে গেল পর 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 পর। এরকম না। আমি চাই যখন একটা মানে তুমি কাউকে শেখাচ্ছ ছবি আঁকা বা নিজে আঁকতে বসছো, তুমি নিজেকে খোঁজো আগে। ওই ছবিটা কেন আঁকছো বা নিজের ভালো লাগার জন্য আঁকছো, লোক কি ভালো বলবে সেটা না, তোমার নিজের ভালো লাগার জন্য তোমাকে নিজের মানে মন থেকে ছবিটা আঁকো, এটাই বলবো আমি সবাইকে। এতক্ষণ আমাদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রকর সংহিতা ভৌমিক। আমরা জেনে নিলাম বহু বিষয়। এমনই সব কন্টেন্টগুলির আপডেট পেতে প্লিজ ফলো করুন আমাদের চ্যানেল ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যাল কলিং টিভি। ধন্যবাদ।